নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ভারতীয় ফুটবল নিয়ে আলোচনায় করে থাকি মূলত ইস্টবেঙ্গল মোহনবাগান। ইস্টবেঙ্গলের খবর নিয়ে কাটাছেঁড়া করি বা মোহনবাগান নিয়েও আলোচনা চলতে থাকে আমার এই চ্যানেলে। এবং ভারতীয় ফুটবল সত্যি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে কেউ জানে না। কল্যাণ চৌবেরা যে অন্ধকার গুহায় ঢুকিয়ে দিচ্ছে ভারতীয় ফুটবলকে, সেখান থেকে বার করে আনা আমার মনে হয় ইম্পসিবল হতে চলেছে। যত দিন যাচ্ছে সেই সম্ভাবনাই আরো প্রবল হচ্ছে বা সেই আশঙ্কাই আরো প্রবল হচ্ছে। কেন বলছি এই কথা? কারণ দেখুন আজকে ৫ই নভেম্বর। আইএসএল এর যে স্বত্ব সেটা কোন কোম্পানি নেবে বা টেন্ডার যে ডাকা হয়েছে সেই টেন্ডার জমা দেওয়ার আজকে শেষ দিন ছিল। কিন্তু সেই শেষ দিন তো বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এখনো পর্যন্ত কেউ টেন্ডার জমাই করেনি। আরো ২ দিন অর্থাৎ ৭ই নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ৭ই নভেম্বর জানা যাবে যে আদৌ কেউ ইন্টারেস্ট শো করলো কিনা বা কেউ টেন্ডার জমা করলো কিনা। হয়তো এই নভেম্বর মাস আইএসএল ডিসেম্বরেও হবে কিনা শুরু সেটা কেউ জানে না। অন্তত ডিসেম্বরে শুরু হতে গেলে অন্তত ১ মাস তো সময় দিতেই হবে ক্লাবগুলোকে। কিন্তু সেই ১ মাস সময় দেওয়া তো দূর, হয়তো অনন্তকালও সময় পেয়ে যেতে পারে ক্লাবগুলো। কারণ আইএসএল কবে হবে কেউ জানে না। তবে হ্যাঁ, আইএসএল হবে নিশ্চয়ই। কারণ না হলে কিন্তু ফিফার আবার ব্যানের সামনে পড়তে পারে ভারতীয় ফুটবল। কারণ টপ টায়ার লিগই যদি না হয় তাহলে তো সেই সম্ভাবনা বা সেই আশঙ্কা থেকেই যায়। তো সেই কারণে হয়তো আইএসএল হবেই। এখন কে নেবে? শেষমেশ হয়তো এফএসডিএল কেই নিতে হবে। কারণ এফএসডিএলই একমাত্র একাধিক প্রশ্ন করেছিল, প্রায় ২০০ টা প্রশ্ন করেছিল। তারাই হয়তো আইএসএল এ আসতে পারে। কিন্তু তারা এলেও তারা চায় যে তাদের হাতেই ক্ষমতা থাকুক। সুপ্রিম কোর্টের যা নিয়ম তাতে সুপ্রিম কোর্ট তো বলেছিল যে এআইএফএফ এর হাতেই এর রাশ থাকবে এবং এখানে প্রমোশন রেলিগেশন বিষয়টা রাখতে হবে। কিন্তু এফএসডিএল তারা আবার এই রেলিগেশন তত্ত্বে বিশ্বাসী নয়। তারা চায় না যে অবনমন হোক। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু আহ, অবনমন রাখতে হবে আইএসএল এ, তেমনটাই বলা হয়েছে। তো সেটা নিয়ে এখনো জটিলতা রয়েছে। শেষমেশ আর ২ দিন হাতে সময়। এর মধ্যে দেখা যাক এফএসডিএল ও তারা টেন্ডার জমা করে কিনা। না হলে কিন্তু এআইএফএফ কে কার্যত এফএসডিএল এর পায়েই পড়তে হবে। না হলে আইএসএল হওয়া অসম্ভব। কারণ একমাত্র এফএসডিএলই যদি করে তাহলেই ১ মাসের মধ্যে আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে হয়তো ডিসেম্বরের এন্ডে গিয়েও শুরু হতে পারে বা জানুয়ারিতে হয়ে যেতে পারে। তো এফএসডিএল যদি করে, কারণ তাদের মোরাললেস ফিক্সচার রেডি থাকবে। তারা অনেকটা এগিয়ে রয়েছে। তারা এতগুলো বছর ধরে আইএসএল পরিচালনা করেছে। তো তাদের কাছে কাজটা সহজ নতুন কোনো সংস্থা আসার থেকে। এখন এইটুকু সময়ের অপেক্ষা করতে হবে। দেখুন না, সুপার কাপ হচ্ছে, সুপার কাপের সেমিফাইনাল কবে হবে কনফার্ম এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, যেমনটা কালকেও আমি জানিয়েছিলাম যে ৩ তারিখেই হয়তো মানে ৩রা ডিসেম্বরই হয়তো দুটো সেমিফাইনাল হয়ে যেতে পারে। ৬ই ডিসেম্বর হয়তো ফাইনাল হতে পারে। বাট সেটাও কনফার্ম নয়। আবার কোনো সূত্র মারফত জানা যাচ্ছে যে ২৯শে নভেম্বর হতে পারে সেমিফাইনাল। ৩০শে নভেম্বর হতে পারে ফাইনাল। তো সুপার কাপ নিয়ে ডামাডোল এখনো চলছে। ইস্টবেঙ্গল তারা অনুরোধ করেছিল কলকাতাতে তারা সেমিফাইনাল খেলতে চায়। কারণ অবশ্যই গোয়াতে যা মাঠের অবস্থা, কিন্তু সেটাও হচ্ছে না। গোয়াতেই হবে সেমিফাইনাল, ফাইনাল এআইএফএফ জানিয়ে দিয়েছে। ফলত সব মিলিয়ে একটা ডামাডোলের পরিস্থিতি রয়েছে। এমত অবস্থায় দেখুন উড়িষ্যা, সেই উড়িষ্যা ক্লাবটাও থাকবে কি থাকবে না সেটা নিয়েও এখনো ধোঁয়াশা রয়েছে। না থাকার চান্সই বেশি। কারণ তারা কোনো টিম করেনি, তাদের একেবারে তালা ঝুলিয়ে দিয়েছে। উড়িষ্যা যে নতুন গভর্নমেন্ট এসছে তারাও এই ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নয়। ফলত উড়িষ্যা এই দলটা একটা শক্তিশালী টিম ছিল, তারাও খেলবে কিনা আইএসএল সেটাও কেউ জানে না। নায়ের চান্সই বেশি এক্ষেত্রে। এবার যদি ইস্ট বেঙ্গলের দিকে আসি, দেখুন ইস্ট বেঙ্গলের প্লেয়াররা এখন ছুটি কাটাচ্ছে। সেমিফাইনালে তারা উঠে গেছে। এরপরে সেমিফাইনালের দিন জানার পরে বা আর হয়তো ৪-৫ দিন পর থেকে ইস্ট বেঙ্গল আবারও প্র্যাকটিস শুরু করবে সেমিফাইনালে খেলার আগে। তো ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হয় বেঙ্গালুরু এফসি নয়তো পাঞ্জাব এফসি হবে। সেটা এই বেঙ্গালুরু আর পাঞ্জাবের মধ্যে ম্যাচটা ডিসাইড করে দেবে যে কে হবে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ। এখন এই সুপার কাপ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নের লক্ষ্যমাত্রা রেখেছে, কারণ এখানে চ্যাম্পিয়ন হলে তারা এএফসিতে একটা স্লট পাবে, এশিয়ান সার্কিটে আবারও খেলার একটা সুযোগ পাবে। তবে এই ইস্টবেঙ্গল টিমটাতে বেশ কিছু প্লেয়ার এমন দেখা যাচ্ছে যারা নিজেদেরকে কার্যত ছাপিয়ে যাচ্ছেন, যাদের হয়তো এই মরশুমে
খেলাটাই একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব যে ফুটবলটা খেলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা তার কাছ থেকে পাবে এমনটা আশা করা ছিল না। কারণ একটা সময় ইস্টবেঙ্গল যেমন লেফট ব্যাকের খোঁজে ছিল, তেমন রাইট ব্যাকেরও খোঁজে ছিল, এবং আমি বলবো যে গত ১-১.৫ মাসও আগেও কিন্তু আমরা এখানে আলোচনা করেছি যে কে হবে রাইট ব্যাক। অনেকগুলো নাম ঘোরাফেরা করেছে। প্রীতম কোটাল থেকে শুরু করে প্রচুর নাম উঠে এসেছে। হ্যাঁ, রাহুল বেকের নামও একটা সময় উঠেছিল। তো ইস্টবেঙ্গল জুৎসই কাউকেই পায়নি, বা তাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ করার মতন জায়গাতে পৌঁছতে পারেনি। কিন্তু যখন একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে রাকিবকে আর খেলানো হবে কি হবে না, সে টিমে থাকবে কি থাকবে না, তখন কিন্তু রাকিব ম্যাচের পর ম্যাচ সে নিঃশব্দ বিপ্লব করে চলেছে। ম্যাচের পর ম্যাচ সে নিজের থেকে ছাপিয়ে গেছে নিজেকে তার পারফরমেন্স দিয়ে। ওই রাইট ব্যাকে প্রভাত লাকড়া আর রাকিবের ওপরেই অস্কারকে নির্ভর করতে হতো, কিন্তু অস্কার তিনি দেখিয়ে দিয়েছেন তিনি রাকিবকে তার ভোল বদল করে দিয়েছেন। ফলত ওই রাইট ব্যাক পজিশনটা এখন আর ইস্টবেঙ্গলকে অন্য কোনো প্লেয়ারকে নিতে হবে কিনা এটা নিয়ে ভাবতে হচ্ছে না। সেটা একটা বড় দিক। অস্কারের হাতে পড়ে রাকিব একেবারে পুরোপুরি বদলে গিয়েছেন, জান লড়িয়ে খেলছেন। এই মুহূর্তে জার্সির মর্ম যদি সত্যিকারে কেউ বুঝে থাকেন, আমার মনে হয় রাকিব সেটা বুঝিয়ে দিচ্ছেন। রাকিবের জন্যই কিন্তু লালচুংনুঙ্গা বা প্রভাত লাকড়াদের নামতে হচ্ছে না। রাকিব একাই 90 মিনিটস পর্যন্ত একই রকম গতিতে, একই রকম মানে স্ট্যামিনাতে তিনি খেলে চলেছেন। এটা কম বড় কথা নয়, এবং এই জায়গাতে ইস্টবেঙ্গলের যে দুশ্চিন্তা ছিল সেটা মেটাতে পেরেছেন মোহাম্মদ রাকিব। ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং মাঝমাঠ এই মুহূর্তে ভারতের সেরা মাঝমাঠ বা সেরা ডিফেন্স বললে অত্যুক্তি হবে না। কারণ লেফট ব্যাকে জয় গুপ্তাও অসম্ভব ভালো খেলছেন, আর সেন্টার ব্যাকে আনোয়ার আলী এবং কেভিন সিভেলে অন্যতম সেরা ডিফেন্স ইস্টবেঙ্গল এই মুহূর্তে। মাঝমাঠেও যদি বলি, মাঝমাঠে মিগুয়েল, মোহাম্মদ রশিদ, সাউল ক্রিস্পো মার্কাটারি ফুটবল খেলছেন তারা। কখনো তারা ডিফেন্সে নেমে আসছেন, তো কখনো তারা আবার অ্যাটাকে চলে যাচ্ছেন। আর এক্ষেত্রে মিগুয়েলের ভূমিকাটা হচ্ছে এই ডিফেন্স বা ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইনের মধ্যে সংযোগ সাধন করে দিচ্ছেন কিন্তু এই মিগুয়েল ফিগুয়েরো। ফলত মিগুয়েল যত দিন যাবেন তিনি কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রেও কিন্তু বলবো যে সেরা রিক্রুটমেন্ট হচ্ছে অস্কারের মিগুয়েল এবং কেভিন সিভেলে। এই দুটো পজিশনে কিন্তু প্লেয়াররা যথেষ্ট ভালো খেলছেন এবং ভালো রিক্রুটমেন্টও হয়েছে ইস্টবেঙ্গলের এই জায়গাতে। তো ইস্টবেঙ্গল সেমিফাইনাল খেলতে নামবে এবং অতি অবশ্যই তো তারা জেতার জন্যই নামবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা হবে সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। যেই হোক না কেন ইস্টবেঙ্গলকে সেমিফাইনালটা জিততে হবে, তার জন্য তারা রণকৌশল তৈরি করবে। আমার তো মনে হয় যে টিমটাই মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিল সেই টিমটাই ইস্টবেঙ্গলের এক্ষেত্রে নামানো উচিত, এবং এক্ষেত্রে আমরা দেখতে চাই হামিদ বা হিরোশি ইবুসুকিকে সেরা ফর্মে অন্তত সেমিফাইনাল ফাইনালে দেখতে চাই। তবে ইস্টবেঙ্গলের পাখির চোখ এই মুহূর্তে তো সেমিফাইনাল জেতা, তারপরে তো তারা পরের ম্যাচটা নিয়ে ভাববে। তো আবার প্র্যাকটিস শুরু হবে আর কয়েকদিনের মধ্যে। তো তারপরে বোঝা যাবে যে অস্কার নতুন কিছু চমক দেওয়ার কথাও ভাবছেন, নাকি তিনি যে টিমটা রয়েছে সেটাকে আরেকটু নারিশ করছেন, আরেকটু ঘষা মাজা করছেন, যাতে অ্যাটাকিং লাইনের যে মিসগুলো হচ্ছিল সেই মিসগুলো না হয়, যাতে গোলের সংখ্যা বাড়ানো যায় এবং যে সুযোগগুলো তারা পাবে সেই সুযোগকে কাজে লাগানো যায়। আমার মনে হয় এটাই উদ্দেশ্য হওয়া উচিত অস্কারের, এবং সেভাবে তারা কাজ করবে এই আশা রাখবো। অপরদিকে মোহনবাগান তারা তাদের কোচ নিয়ে যথেষ্ট ডামাডোল চলছে। মলিনা শোনা যাচ্ছে তিনি নিজেই সরে দাঁড়াতে চাইছেন, হয়তো তিনি পদত্যাগও করতে পারেন, বাট এখনো তেমন কিছু অফিসিয়ালি বেরিয়ে আসেনি। অপরদিকে সার্জিও লোবেরোর নাম শোনা যাচ্ছে, তিনি দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন, তিনি কোচ হতে পারেন। মোহনবাগানের তার চান্স আছে। তবে আমি আবারও বলবো, যদি মলিনাকে মোহনবাগান সত্যি সরিয়ে দেয় তাহলে কিন্তু সেটা ভুলই হবে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে সত্যি কথা বলাটা যদি অন্যায় হয়ে থাকে, তার জন্য যদি তাকে সরে যেতে হয় সেটা কিন্তু ভুল করবে মোহনবাগান। আমার মনে হয় তার কথা শুনে যদি মাঝমাঠে ফুটবলার নিয়ে আসে একজন বিদেশি কাউকে, তাহলে সেটা মোহনবাগানের জন্য ভালো হবে। তো সেটা মোহনবাগান সিদ্ধান্ত কি নেবে সেটা তো আইএসএল এর দিনক্ষণ বা 5ই নভেম্বর জানা গিয়েছিল যে মোহনবাগানও 5ই নভেম্বরের পরে কোনো ডিসিশন নিতে পারে।
5ই নভেম্বর যখন আইএসএল এর দিনক্ষণ জানা যাচ্ছে না, হয়তো 7ই নভেম্বর 8ই নভেম্বর কোনো ডিসিশন বেরিয়ে আসতে পারে মোহনবাগান শিবির থেকে। দেখা যাক, সেদিকে আমাদের নজর থাকবে। এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।